महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। আজকে আমাদের গন্তব্যস্থল আমাদের দেশের সবথেকে বড় নেতা, ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন। যেই সিঁড়ি দিয়ে আমাদের দেশের স্বার্থে আমাদের দেশের সর্বোচ্চ নেতা দেশ ছেড়েছিলেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট। সকল ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তবে আজকের দিনে একজন বাঙালি, একজন ভারতবাসী হিসাবে আমরা লজ্জিত। তার কারণ এই স্বাধীনতা অর্জনের পেছনে যেই মানুষটার অবদান সবচেয়ে বেশি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে ন্যূনতম সম্মান প্রদান করতে আমরা ব্যর্থ। তার বদলে লাস্ট কিছুদিন ধরে যেই ধরনের মন্তব্য তার সম্বন্ধে করা হয়েছে আর এআই দিয়ে তার যেই সমস্ত ফটো ক্রিয়েট করা হয়েছে, তাতে বলতে আবারও বাধ্য হচ্ছি, একজন বাঙালি, একজন ভারতবাসী হিসাবে লজ্জিত। তাই আমার মনে হলো ব্যক্তিগতভাবে আজকের দিনে তাকে স্মরণ করাটা সবার আগে সবচেয়ে বেশি জরুরি। তার জন্য এখান থেকে যাব নেতাজির বাসভবনে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। সেখান থেকে চলে যাব রবীন্দ্র সদন যে মেট্রো স্টেশন আছে সেখানে। চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। আবারও জানাই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। সবার আগে আমরা মেট্রোর টিকিটটা কেটে নেব। অফলাইনের যে টিকিট, তার জন্য কিন্তু লম্বা লাইন পড়েছে। আমরা এই পাশে যে মেশিন রয়েছে সেই মেশিন থেকেই টিকিটটা কেটে নেব, কারণ এখানে একদম ফাঁকা। এই পাশে দেখুন টিকিটের লম্বা লাইন পড়েছে। এই এখানে যে অপশানটা আছে বাই টোকেন, যে অপশানটা আছে সেটা আমরা নেবো। আমরা যাবো রবীন্দ্র সদন। এই যে রবীন্দ্র সদন অপশান চলে এসছে। এই যে বাই ইউপিআই, এবার কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করে দেবো। এই যে গ্রিন লাইনের মেট্রো ধরে এসপ্ল্যানেড চলে আসলাম। 3 মিনিট মতো সময় লাগলো, কারণ শিয়ালদার পরেই এসপ্ল্যানেড। এরপর আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। ওপরের দিকে গিয়ে ব্লু লাইনের মেট্রো ধরে যাব রবীন্দ্র সদন। এই যে আবারও উপরের দিকে চলে আসলাম। এখান দিয়ে আবার উপরের দিকে এসকেলেটর করে যাব। ব্লু লাইন বলে মেনশন করে দেওয়া আছে, যে ব্লু লাইন, এসকেলেটর করে উপরের দিকে চলে যাব। এই যে এই পাশের যে মেট্রোটা, এটা চলে যাচ্ছে দমদমের দিকে। আমরা যাব রবীন্দ্র সদনের দিকে। যে আমাদের মেট্রো ঢুকলো এই পাশে। গেট নম্বর 3, এই যে ব্যাকেটের মধ্যে লেখা আছে এলগিন রোড গেট। এই গেট নম্বর 3 থেকেই কিন্তু আমরা বাইরের দিকে বেরোবো। গুগল ম্যাপে চেক করলাম, আমাদের পায়ে হেঁটে অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স 650 মিটার মতো। এদিকে আমরা বাঁদিকে সোজা চলে যাব। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে কয়েক মিটার আসলেই আপনারা এরকম একটা মোড় দেখতে পাবেন। একটা বড় গাছ রয়েছে, এই মোড়। সেখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন। সাইনবোর্ডে এরকম কিন্তু লেখা থাকবে এই যে সুবারবান হসপিটাল রোড। যেদিকে অ্যারো দেওয়া রয়েছে সেদিকেই কিন্তু আমরা চলে যাব। এই যে ডান দিকে আমাদের হসপিটাল, আমরা যাব সোজা। এই যে হসপিটাল, বাইরে লেখা আছে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। ছোট করে দেখি লেখা আছে SSKM। আমরা যাচ্ছি সোজা। এই যে এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এই রাস্তা দিয়ে আসলে যেই মোড়টা পড়বে সেখানে আপনারা ফ্যাশন ফ্যাক্টরি এই মলটা কিন্তু দেখতে পারবেন। এই মলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা চলে যাব। বাসভবনের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নেতাজি সম্বন্ধে যে ধরনের বিরূপ মন্তব্য আর কুরুচিকর মন্তব্য করা হয়েছে তার জন্য বিক্ষোভ মিছিল রয়েছে। তবে আমরা একবারে সরাসরি ভেতরের দিকে চলে যাব। এই
বাইরের থেকে নেতাজির বাসভবন, যেখানে নেতাজি তার জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। ভেতরের দিকে আমরা প্রবেশ করব। ভেতরের দিকে প্রবেশ করার আগে বাইরের দিকে কিছু ইনফরমেশন রয়েছে, যেগুলো একবার আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন যে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতার মেয়র ছিলেন। তার যে ডিউরেশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে 22শে আগস্ট 1930 থেকে 14ই এপ্রিল 1931 পর্যন্ত। আর এই যে স্ট্যাচু বা এই যে মূর্তি, এটা কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কিন্তু এটা কিন্তু নির্মাণ করা হয়েছিল এই স্ট্যাচুটা। আর তার পাশেই আরেকটা ইনফরমেশান দেওয়া রয়েছে, এই যে বাড়ি অর্থাৎ এই যে নেতাজি যে বাসভবন, সেই বাসভবন কিন্তু নেতাজির যিনি বাবা 1909 সালে অর্থাৎ জানকীনাথ বসু 1909 সালে কিন্তু এই বাড়ি নির্মাণ করেন। সেই ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাই হোক, আমরা সরাসরি একবারে ভেতরের দিকে প্রবেশ করব। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় নেতাজি। আরেকবার দেখাই বাইরে থেকে, এই হচ্ছে পুরো বাসভবন। আর ধীরে ধীরে এখানে কিন্তু বিক্ষোভ মিছিলের জন্য প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ভিড় বাড়ছে। তবে আমরা সরাসরি একেবারে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। একেবারে ভেতরে ঢুকতেই এখানের কিন্তু যে টাইমিং, তার ব্যাপারে কিন্তু ইনফরমেশনের যে ডিটেলস সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এই মিউজিয়াম সেটা কিন্তু খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর টিকিট আপনারা পাবেন এই বিকেল 5টা 30 পর্যন্ত। আর খোলা থাকে মানে সোমবার বাদ দিয়ে সপ্তাহের অন্যান্য দিন কিন্তু খোলা থাকে। আর একটা জিনিস, এর যে অ্যাড্রেস সেটাও কিন্তু দেওয়া রয়েছে, লালা লাজপত রায় সরণি। এই সরণি কিন্তু আগে নাম ছিল এলগিন রোড, পরে কিন্তু এই নাম হয়। এই যে ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, আর এই যে নাম লেখা রয়েছে মিউজিয়াম বা জাদুঘর, এটা কিন্তু 1961 সালে নেতাজি রিসার্চ যে ব্যুরো রয়েছে তারা কিন্তু এটাকে মিউজিয়ামে বা জাদুঘরে কনভার্ট করেন। এবার আমরা টিকিট নেব, তার আগে এখানে আপনাদের দেখিয়ে দিই টিকিটের সম্বন্ধেও কিন্তু ইনফরমেশান দেওয়া রয়েছে। অ্যাডাল্টসদের জন্য 50 টাকা পার হেড, আর চিলড্রেনদের জন্য 20 টাকা পার হেড। চিলড্রেনদের বয়স কাউন্ট হবে 12 বছর পর্যন্ত। ভেতরে ঢুকতেই আপনারা কিন্তু নেতাজির একটা ফটো কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখাই, এরকম কিছুটা। এবার এই পাশে ঢুকেই কিন্তু আপনারা এই পাশে কিন্তু পাবেন টিকিট কাউন্টার, সম্ভবত এটাই। আমরা ভেতরে গিয়ে টিকিটটা কেটে নেবো। এই যে বাইরে থেকে দেখাই, এই হচ্ছে টিকিট কাউন্টার। ঠিক আছে, টিকিট যে কাউন্টার, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট আমরা নিয়ে নিলাম। ভেতরে কিন্তু নেতাজি সম্বন্ধে কিন্তু রিলেটেড প্রচুর বই রয়েছে, যেই বই কিন্তু আপনারা এখান দিয়ে সংগ্রহ করতে পারেন। এবার আমরা সরাসরি একেবারে বাসভবনের ভেতরে প্রবেশ করব। ভেতরের দিকে প্রবেশ করতে করতেই এই বাড়ির প্রত্যেকটি কণা যেন ইতিহাসের হাতছানি দেবে, যা আপনাকে শিহরিত করতে বাধ্য। সবার প্রথমে ঢুকেই আপনারা কিন্তু বাঁদিকে কিন্তু একটা গাড়ি দেখতে পাবেন। এই ঘটনাটা আপনারা অনেকেই হয়তো জানেন যে দ্য গ্রেট এস্কেপ নামে কিন্তু ঘটনাটা কিন্তু পরিচিত। অর্থাৎ 1941 সালে, ইনফরমেশনটা এখানেই দেওয়া রয়েছে কিছুটা, আপনাদেরকে দেখাই। এই যে 1941 সালে 17ই জানুয়ারির মাঝরাতে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু তার ভাইপো শিশির বসুর চালিত এই যে গাড়ি, এই গাড়ি করে কিন্তু এই বাড়ি ছেড়ে পলাতক হন দেশের স্বার্থে। যেই ঘটনা দ্য গ্রেট এস্কেপ বা বাংলায় মহা নিষ্ক্রমণ নামে পরিচিত। ওপরের দিকে যদি দেখাই, এই হচ্ছে ওপরের দিকটা। 1941 সালে 16 জানুয়ারির মধ্যরাতে এই এলগিন রোডের বাড়ি থেকে ভাইপো শিশির বসুর চালিত, সম্ভবত এই গাড়িটার নাম হচ্ছে ওয়ান্ডারার, যদি আমি ভুল হই একবার কমেন্ট বক্সে জানাবেন। তারপরে তিনি দীর্ঘ পথ পেরিয়ে ঝাড়খণ্ডের গোমোহ জংশন, তখন তো ঝাড়খণ্ড ছিল না, তখন নাম ছিল বিহার, সেইখানে পৌঁছান। সেই গোমোহ থেকে তিনি ট্রেন ধরে কালকা মেল, সম্ভবত ট্রেন ধরে ব্রিটিশ ভারতের মানে আর কি, তখন ওই কালকা মেল ধরে তিনি একেবারে পাকিস্তানের যে পেশোয়ার, সেই পাকিস্তানের পেশোয়ারে তিনি কিন্তু পৌঁছান। এরপর পেশোয়ার থেকে ছদ্মবেশে স্থানীয় সহযোগীদের সহায়তায় বিপজ্জনকভাবে পাহাড় ও উপত্যকা পার হয়ে আফগানিস্তানের রাজধানী
কাবুলে পৌঁছান আমাদের নেতাজি। তারপর কাবুল থেকে দীর্ঘ সময় আত্মগোপন করে থাকার পর সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়া হয়ে তিনি অবশেষে জার্মানির যে বার্লিন, সেই বার্লিনে কিন্তু পৌঁছান। ধীরে ধীরে বাড়িটির ভেতরে প্রবেশ করছি, আর মনে হচ্ছে ইতিহাস যেন হাতছানি দিয়ে ডাকছে। আমাদের ইতিহাসের সর্বোচ্চ নেতা, তার বাসভবন, জীবনের দীর্ঘ সময় কিন্তু এই বাড়িতে তিনি অতিবাহিত করেছেন। সামনের দিকে যাচ্ছে, সামনে সেই সিঁড়ি আপনাদেরকে দেখাবো, যেই সিঁড়ি দিয়ে 1941 সালে দেশের স্বার্থে সুভাষচন্দ্র বসু এই বাড়ি ছেড়েছিলেন। দ্য গ্রেট এস্কেপ, এই সেই সিঁড়ি দেখাবো। পাশে ওই যে বাইরে যে গাড়িটা সংরক্ষিত করে রাখা রয়েছে, সেই গাড়িটারই কিন্তু ছবি এখানে দেয়া। আর এই হচ্ছে সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আমাদের দেশের সর্বোচ্চ নেতা আমাদের দেশের স্বার্থে দেশ ছেড়েছিলেন। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর যেই গাড়িটা আপনাদেরকে দেখালাম, এই গাড়ি করে যখন তিনি গেছিলেন বিহারের সেই স্টেশনে, তখন কিন্তু গাড়ির চালক ছিলেন আমাদের নেতাজির যে বড়দা ছিলেন, সেই শরৎচন্দ্র বসুর জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ শিশির কুমার বসু কিন্তু চালক হিসাবে তাকে কিন্তু বিহারের সেই স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। নেতাজির বিশ্বাস ছিল ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। 1943 সালের 21 অক্টোবর সিঙ্গাপুরে স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী সরকার বা আজাদিন সরকার গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জাপান, জার্মানি, ইটালি থেকে শুরু করে মোট 9টা দেশ তাতে মান্যতা দেয়, যার মধ্যে নিজস্ব ব্যাংক, আজাদিন ব্যাংক, নোট থেকে শুরু করে মন্ত্রিসভা সব কিছুই গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর তাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি নিজে। তার চিন্তাধারা কতটা উন্নত ছিল বা সেই সময় থেকে কতটা এগিয়ে ছিল, আপনারা এই জিনিসটা শুনলে বুঝতে পারবেন যে তিনি সেই সময় দাঁড়িয়ে আজাদিন ফৌজে মহিলা ব্রিগেড তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিল রানী ঝাঁসি রেজিমেন্ট। ভাবুন তার চিন্তাধারা মহিলাদেরকে নিয়ে সেই সময় দাঁড়িয়েই কতটা উন্নতশীল ছিল। তার বিশ্বাস ছিল যে আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি। তার জন্যই তো তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি বলেছিলেন একজন মানুষ একটি আদর্শের জন্য মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু তার মৃত্যুর পর সেই আদর্শ হাজার মানুষের জীবনে পুনর্জন্ম লাভ করে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 1943 সালের 30 ডিসেম্বর ব্রিটিশ মুক্ত ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং ব্রিটিশ মুক্ত ভারতের প্রথম ভূখণ্ড ঘোষণা করেন তিনি। আন্দামান দ্বীপপুঞ্জের নাম নেন শহীদ দ্বীপ, নিকোবর দ্বীপপুঞ্জের নাম নেন স্বরাজ দ্বীপ। পরবর্তীতে 1944 সালে আজাদিন ফৌজ জাপানি যৌথ সামরিক বাহিনীর সহযোগিতায় তৎকালীন বার্মা বর্তমান মায়ানমার সীমান্ত পেরিয়ে নাগাল্যান্ডের কোহিমা ও মণিপুরের ইম্ফলে পৌঁছায়। উত্তর পূর্ব ভারতে পৌঁছে ব্রিটিশদের সাথে যে লড়াই, যে সংগ্রাম আজাদিন ফৌজ করেছিল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই আন্দোলনে একে একে নাগাল্যান্ড থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের বহু মানুষ যোগদান করে, যে ইতিহাস আমাদের সেমনভাবে পড়ানো হয় না। উত্তর পূর্ব ভারতের মানুষের সাথে মিলিয়ে আজাদিন ফৌজের এই যে সংগ্রাম, এই যে লড়াই, তা পুরো ভারতবর্ষের মধ্যে এক ক্রান্তিকারী আন্দোলনের সঞ্চার ঘটিয়েছিল, যার পরবর্তীতে সংগঠিত হয়েছিল নৌবিদ্রোহ। ফলে ব্রিটিশ বুঝতে পেরেছিল যে ভারতে বা ভারতবর্ষে আর বেশি দিন রাজত্ব করা সম্ভব নয়, তাদের ভারতবর্ষ ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন জাপান পরাজয় লাভ করে, তখন আজাদিন ফৌজও ধীরে ধীরে পিছু হটতে শুরু করে। খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, নাগাল্যান্ডের ওইদিকে দুর্গম আবহাওয়া, সামরিক যে অস্ত্রশস্ত্র তার অভাব, বিভিন্ন কারণবশত তারাও পিছু হটতে শুরু করে। পরবর্তীতে আজাদিন ফৌজের হয়ে যারা লড়াই করেছিল তাদেরকে আটক করে ব্রিটিশ, এবং আটক করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে, যার মধ্যে তিনজন তিনজন যে উঁচু উঁচু পোস্টে ছিলেন, তার মধ্যে তিনজন ছিল আলাদা আলাদা ধর্মের।
তাদের নাম ছিল মেজর জেনারেল শাহ নেওয়াজ খান, যিনি মুসলিম ধর্মের মানুষ ছিলেন, কর্নেল গুরুবক সিং ধিলন, যিনি শিখ ধর্মের মানুষ ছিলেন, কর্নেল প্রেম কুমার সেহগাল, যিনি হিন্দু ধর্মের মানুষ ছিলেন। তিনটে আলাদা ধর্মের মানুষকে এইভাবে আটক করাতে যারা আজাদিন ফৌজের শীর্ষ পদে ছিল, ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরও বেশি করে ক্রান্তিকারী আন্দোলনের সঞ্চার ঘটে পুরো ভারতবর্ষে। আওয়াজ ওঠে লাল কিলেসে আই আওয়াজ, সওগাল ধিলন সাহনিয়াজ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভারতবর্ষ। 1956 সালে আপনাদের হয়তো কারুর জানা থাকতে পারে যে ক্লিমেন্ট এটলি ভারতবর্ষে এসেছিলেন। ক্লিমেন্ট এটলি কে ছিলেন? তৎকালীন অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল সেই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল, তাই তার থেকে বড় সাক্ষী কেউ হতে পারেন না। 1956 সালে তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন ভারপ্রাপ্ত রাজ্যপাল ও কলকাতা হাইকোর্টের প্রথম স্থায়ী বিচারপতি ফণীভূষণ চক্রবর্তীর সাথে দেখা করেন। ফণীভূষণ চক্রবর্তী এটলিকে সরাসরি প্রশ্ন করেছিলেন, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন তো অনেক আগে স্তিমিত হয়ে গিয়েছিল, তবে 1947 সালে, কারণ 42 সালের পর 47 সাল প্রায় আরও 5 বছর, তা অতটা পরে 1947 সালে হঠাৎ এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে ব্রিটিশদের এত তাড়াহুড়ো করে দেশ ছাড়তে হলো? তখন জবাবে এটলি স্পষ্ট জানান যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজের সামরিক অভিযান আর স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ব্রিটিশদের ভারত ছাড়ার সবচেয়ে বড় কারণ। এছাড়া অহিংসা আন্দোলনের অবদান কতটুকু ছিল সেই নিয়েও ফণীশ চক্রবর্তী প্রশ্ন করেছিল। তিনি তার প্রত্যুত্তরে, অর্থাৎ এটলি তার প্রত্যুত্তরে কী উত্তর দিয়েছিল সেটা আমি নিজে বলবো না, আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরে যেই মানুষটাকে স্বয়ং বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1939 সালের 19 আগস্ট দেশনায়ক উপাধি দিয়েছিলেন, সেই মানুষটার রাষ্ট্রপ্রেম দেশপ্রেম নিয়ে আজ আমরা প্রশ্ন তুলছি। বলা ভালো আমাদের মধ্যে কিছু মানুষ প্রশ্ন তুলছে, লজ্জিত হওয়া উচিত। আরে আজাদিন ফৌজ যখন সেনাবাহিনী যখন আটক করেছিল ব্রিটিশ সরকার, তখন ব্রিটিশ সরকার তো আজাদিন ফৌজের যে সেনাবাহিনী ছিল বা তার হয়ে যারা লড়াই করেছিল তাদের সম্বন্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছিল। তাহলে তো ব্রিটিশদের তখনকার দিনের মুখের কথা আর আজকের দিনে যে দুই একজন পশুর থেকে অধম মানুষ যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনছে নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে বা তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে ব্রিটিশদের মুখের কথা আর এদের মুখের কথা তো একই। তাহলে এরা তো সরাসরি ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলছে। তার জন্য তো আমাদের সরাসরি একটা কথাই বলা উচিত, যিনি নেতাজির বিরুদ্ধে তিনি ভারতবর্ষের বিরুদ্ধে, যিনি নেতাজির বিরুদ্ধে তিনি দেশের বিরুদ্ধে, তিনি দেশদ্রোহী। সরাসরি একটাই কথা। যেই মানুষটা দেশের জন্য তার সর্বোচ্চ ত্যাগ করেছেন, জীবনের দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত করেছেন, সেই মানুষটাকে নিয়ে প্রশ্ন, ভাবতেও লজ্জা। আরে তিনি তো আপনাদের জানা থাকবে তিনি তো কলকাতার মেয়রও ছিলেন, তারপরে তিনি ICS পরীক্ষায় যে 4র্থ স্থান যে লাভ করেছিলেন, তারপরে তো তিনি চাইলে ব্রিটিশের অধীনস্থ উচ্চপদস্থ কোনো সরকারি চাকরি করতে পারতেন, কিন্তু তিনি মনে করেছিলেন, একটা চিঠিতে তার দাদা শরৎচন্দ্র বসুকে লিখেছিলেন, লাইফ লুজেস হাফ ইটস ইন্টারেস্ট ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, ইফ দেয়ার আর নো রিস্ক টু বি টেকেন। কারণ তার কাছে শুধু নিরাপদ আরামদায়ক জীবনটাই কাম্য ছিল না, তিনি এমন জীবন চেয়েছিলেন যেখানে আদর্শের জন্য লড়াই, আত্মত্যাগ এবং ঝুঁকি নেওয়ার সুযোগ থাকবে। তাই জন্য ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেও ব্রিটিশের অধীনস্থ সরকারি চাকরি করার বদলে স্বাধীনতা আন্দোলনে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। ওপরে যে মিউজিয়াম রয়েছে সেখান থেকে ঘুরে আসলাম, সেখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমার আপনাদের কাছে অনুগ্রহ করে নেতাজি যে ভবন বা নেতাজির যে বাড়ি রয়েছে এখানে এসে ওপরে যে মিউজিয়াম রয়েছে সেটা একটুখানি ঘুরে সময় নিয়ে আসবেন। অবশ্যই 1 থেকে 2 ঘন্টা মিনিমাম সময় নিয়ে আসবেন, কারণ ভেতরে অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আপনারা যদি পড়েন, তাছাড়া কিছু ভিডিওগ্রাফি ফুটেজও ভেতরে চলছে। তার সাথে যেই লেখাগুলো নেতাজির নিজের মাকে লেখা বেশ অনেকগুলো লেটার রয়েছে, যে লেটারগুলো যদি আপনি পড়েন মানে দেশপ্রেম যে কী সেটা আপনাকে আলাদা করে আর বলে দিতে হবে না। একটা মানুষের যে কী ধরনের দেশপ্রেম থাকলে দেশ স্বাধীন করার জন্য কী ধরনের তার মধ্যে কী বলবো চেতনা, আমি শব্দ বলতে পারছি না, যাই হোক কী ধরনের তার মধ্যে চেতনা থাকলে
যে এইভাবে দেশপ্রেম করা যায়, সেটা এখানে আসুন পড়ে মানে যান একবার সংগ্রহশালাগুলোতে গিয়ে সেই জিনিসগুলো একবার নিচের চোখে পড়ে দেখুন। বেশ অনেকগুলো নেতাজির বিভিন্ন জনকে চিঠি লিখেছেন, তার মধ্যে মাকেও একটা চিঠি দেখলাম মাকে লিখেছেন। সেখানে দেশের সম্বন্ধে যেভাবে তিনি বর্ণনা করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর একটা কথা সরাসরি বলা ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার, যিনি নেতাজির শত্রু তিনি দেশের শত্রু, যিনি নেতাজির বিরুদ্ধে তিনি দেশদ্রোহী। এর মধ্যে কোনো অন্যরকম রাজনৈতিক রং, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার, যিনি নেতাজির শত্রু তিনি দেশের শত্রু। তাই একজন দেশদ্রোহীর সাথে যে ধরনের ব্যবহার করা উচিত, আমার মনে হয়, কি নাম সম্ভবত অনন্ত মহারাজ না মহারাজ উপাধি কে দিয়েছিল জানা নেই, কিন্তু অনন্ত মহারাজ না কি নাম, তার সাথে যেন সেরকম ব্যবহারটাই করা হয়। আপাতত আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন সেগুলোকে স্বাগত জানাই, কিন্তু সেই পদক্ষেপই যথেষ্ট নয়। তা অবিলম্বে তার যে সাংসদ পদ আছে আপাতত সেটা এখনই তাকে সেখান দিয়ে ইস্তফা দিতে বাধ্য করা হোক বা খারিজ করা হোক, তার সাথে যাতে তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। শুধু তার যে বঙ্গবিভূষণ সেটা কেড়ে নিলে বা কিছু সতর্কবার্তা দিয়ে দিলে এ বাঙালি কিন্তু শান্ত হবে না। কারণ নেতাজিকে নিয়ে প্রত্যেকটা বাঙালি, শুধু বাঙালি কেন, প্রত্যেকটা ভারতবাসীর আবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে। আর যদি কারুর মনে নেতাজির সম্বন্ধে আবেগ ভালোবাসা কাজ না করে তিনি ভারতীয় না, সোজা কথা।